জয় হিন্দ বন্ধুরা, আপগ্রেড এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে মাত্র 10 থেকে 20 সেকেন্ডে অঙ্কের সমাধান করা যায়। আসন্ন পঞ্চায়েত, আইসিডিএস, ডাব্লিউবিপি, কেপি, ফুড, এসআই, আরআরবি সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যে ধরনের অঙ্ক আসে সেগুলোর সহজ ট্রিক, শর্টকাট ও দ্রুত সমাধানের কৌশল নিয়ে আজকের আলোচনা। আজকের অধ্যায় হলো মিক্সড প্র্যাকটিস পাটিগণিত। প্রতিটি প্রশ্ন এমনভাবেই সমাধান করা হবে যাতে পরীক্ষার হলে খুব কম সময়ে সঠিক উত্তর বের করতে পারো। এবং যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করো, আর যদি এখনও আপগ্রেড এডুকেশনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে আপডেট পেয়ে যাবে। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম অঙ্কটায় বলেছে 480 এবং 600 এর গসাগু কত। গসাগু করতে গেলে আমরা দুরকমভাবে গসাগু করতে পারি। একটা নিয়ম হচ্ছে 480 আর 600কে এইভাবে লিখে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে হয়, এই যে সংখ্যা দুটো আছে তাকে আমরা মৌলিক সংখ্যার উৎপাদকে ভাঙব। মৌলিক সংখ্যা কি হয়, 2 দিয়ে আমরা ভাঙতে পারি, 3 দিয়ে ভাঙতে পারি, 5 দিয়ে ভাঙতে পারি। ঠিক আছে, যদি আমরা 2 দিয়ে করি তাহলে 24 দুগুণে 48 আর একটা শূন্য, এখানে 30 দুগুণে 60 আর একটা শূন্য, 300। আবার 2 দিয়ে করলে 120, তাহলে 12 দুগুণে 24, 120। 300কে করবো আমরা 150, কারণ 15 দুগুণে 30। ঠিক আছে, এরপরে আবার যদি আমরা 2 দিয়ে করি, 2 দিয়ে করলে হবে 6 দুগুণে 12 অর্থাৎ 60, এবং 150 কী হবে 7 দুগুণে 14 আর 15, আর এখানে 5 দুগুণে 10, তাহলে হলো 60 এবং 75। এরপরে আমরা 2 দিয়ে আর করতে পারবো না, তারপরে 3 দিয়ে করলে 3 20 60 আর 3 25 75। তারপরে আমরা 3 দিয়ে আর করতে পারবো না, 5 দিয়ে করব, 5 4 20, 5 5 25, এরপর আর যাবে না। তারপরে কি করতে হবে, এই সংখ্যাগুলো গুণ করলে আমরা গসাগু পেয়ে যাব। 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 5 24, 120। 120 হচ্ছে আমার গসাগু, 120। আর একটা প্রসেস হচ্ছে এই 480 আর 600কে ভাগ পদ্ধতিতে গসাগু করা যায়। কীরকমভাবে, 480 দিয়ে 600কে ভাগ করব, এটা 1 দিয়ে যাবে, 480 1কে 480, তাই তো। তাহলে 480 1-এ 480। এবার সংখ্যাটাকে আমরা এভাবে লিখব, বিয়োগ করব, বিয়োগ করলে হয় 0, এখানে 2, হাতে রইল 1, 120। এই 120 সংখ্যাটা দিয়ে আমরা 480কে এই সংখ্যাটাকে ভাগ করব। তাহলে 480কে ভাগ করলে 4 12 48, 4 দিয়ে যাবে আর 0 0 বসে যাবে, তাহলে হলো 480, মিলল 4 দিয়ে। আচ্ছা, তাহলে এই 600 এবং 480 এই দুটো সংখ্যার গসাগু হয় এই সংখ্যাটা। ভাগ পদ্ধতিতে যখন আমরা গসাগু করার চেষ্টা করি তখন এই যে সংখ্যাটা, মানে শেষ যেই সংখ্যাটা দিয়ে ভাগ করা গেল, মানে ভাগ করে মিলে গেল, মানে বিভাজ্য হলো, সেই সংখ্যাটা হচ্ছে গসাগু। দেখো এখানেও 120 হয়েছিল, এখানেও 120 হয়েছে, উত্তরটা হয়ে যাবে 120। ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট পরের অঙ্ক আমরা যাব 2 নম্বর প্রশ্নটা। 2 নম্বর প্রশ্নটা কি বলছে, একটি বস্তু 20% লাভে 720 টাকায় বিক্রি করা হলে ক্রয় মূল্য কত। 20% লাভে যদি বিক্রি করা হয় কোনো বস্তুকে, তাহলে বিক্রয় মূল্যের ওপর আরও 20% বেশি পাচ্ছি। বিক্রয় মূল্য সবসময় 100%, এই ক্রয় মূল্য সবসময় 100% ধরে অঙ্ককে এগোতে হবে। 100%, 100%-এর ওপর আরও 20% যোগ, তাহলে 120%, 120% সমান, এটা কি, 120%টা হচ্ছে আমার বিক্রয় মূল্য, কারণ ক্রয় মূল্যের ওপর আরও 20% যদি যোগ করা হয় সেটা হচ্ছে বিক্রয় মূল্য, যেহেতু লাভ 20%, তাই এই 120% টাকাটা, আর দেখো 720 টাকায় বিক্রি করা হয়েছে, তার মানে 720 টাকাটা বিক্রয় মূল্য, সেই মূল্যটা হচ্ছে 720, আর তার পার্সেন্টেজে যদি ধরা হয় সেটা হচ্ছে 120, তাহলে 120% এই টাকাটাই হচ্ছে 720 টাকা। এই 720 টাকাটাকে আমরা 120% বলে লিখতে পারি। তাহলে এখানে 100% যদি আমি বের করি তাহলে ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে 120% যদি 720 হয় তাহলে 1% কত হবে, 1% হবে 720 ডিভাইড বাই 120। তারপরে হবে 100%, 100% কত হবে, 100% হবে 720 বাই 120, আর 100% মানে 100 গুণ,
এখানে 0 0 কাটো, আর 12 দিয়ে 72কে কাটলে 6 12 72, একটা 0 থাকছে আর এখানে একটা 0 থাকছে, তাহলে 600, 600 600 টাকা। অপশান নম্বর বি সঠিক। হচ্ছে একজন ব্যক্তি 12 কিমি প্রতি ঘন্টা বেগে 3 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে? খুবই সহজ একটা প্রশ্ন। সময় দূরত্বের অঙ্কতে সবসময় সময় বাড়ার সাথে সাথে দূরত্ব কিন্তু বাড়ে। কারণ আমি 1 ঘন্টাতে যদি কোনো জায়গায় যাই, মানে কোনো একটা সাইকেলে হোক বা গাড়িতে হোক, 1 ঘন্টায় যত দূর যাব 3 ঘন্টায় তার থেকে নিশ্চয়ই বেশি দূর যাব। এই বেশি দূর যাব বলে এখানে সরল সম্পর্ক হবে সময়ের সাথে দূরত্বের। তার কারণ সময় বাড়ার সাথে সাথে আমার দূরত্বটা বাড়ছে। ঠিক আছে, তাই এখানে অঙ্কটা খুবই সহজ। 12 ঘন্টায় যদি আমি, মানে 12 কিমি প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টায় যদি আমি 12 কিমি যাই, 3 ঘন্টায় কত দূর যাব? তাহলে 1 ঘন্টায় যাই 12 কিমি, তাহলে 3 ঘন্টায় যাই 12 গুণ 3, কারণ বেশি হবে মানে এখানে গুণ হবে, আর কম হলে ভাগ হবে। যেহেতু এখানে ঘন্টার মানে সময়ের সাথে দূরত্বের সরল সম্পর্ক, তাই এখানে গুণ হয়ে যাবে। 3 গুণ 12 কত হয়? 36 কিমি। ঠিক আছে, এই সরল সম্পর্ক হলে গুণ হয়, ব্যস্ত সম্পর্ক হলে ভাগ হবে। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলোকে করতে হবে। পরের অঙ্ক বলছে 24, 36 ও 60 এর লসাগু কত? গসাগু লসাগু করার যে নিয়মগুলো বলেছি, লসাগু করার নিয়ম হচ্ছে মৌলিক সংখ্যার উৎপাদকে ভাঙব। এখানে 24, 36 আর 60, এই তিনটে সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে করা যায়। 2 12, 2 18 আর 2 30। এখানে গেল, তারপর 2 দিয়ে 6, 2 দিয়ে 9 আর 2 দিয়ে 15, 15 দুগুণে 30। তারপরে আমি 2 দিয়ে আর করতে পারবো না, সব কটাকে 3 দিয়ে করতে পারবো। 3 দিয়ে 3 দুগুণে 6, 3 3 9, 3 5 15। এইবার এই সংখ্যা তিনটে মৌলিক সংখ্যা 2 3 5, তাই এই সংখ্যাগুলো আর ভাগ করা যাবে না। এবার লসাগু করতে হলে সব সংখ্যাগুলোর গুণ করতে হয়। গসাগুর বেলায় শুধু এই সাইডের সংখ্যাগুলোকে গুণ করতে হয়, লসাগুর বেলায় এই সব কটা সংখ্যাকে গুণ করতে হয়। ঠিক আছে, যদি কখনো এখানে দুটো সংখ্যাও যদি ভাগ যায়, তখন দুটো সংখ্যাকেও ভাগ করতে হবে লসাগুর বেলায়। গসাগুর বেলায় কিন্তু আর করার দরকার নেই, কারণ তিনটে সংখ্যাকেই ভাগ করতে হবে গসাগুর বেলায়। এবার এখানে গুণ করলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 3 12, 12 দুগুণে 24, 24 3 72, 72 5 360। এটাকে ঘুরিয়ে আমরা গুণটা সহজ উপায় কী করে করতে পারি? 5-এর সঙ্গে সবসময় 2কে আগে গুণ করতে হয়। 5 দুগুণে 10, তাহলে 10 3 30, 30 3 90, 90 দুগুণে 180, 180 দুগুণে মানে 18 দুগুণে 36, তাহলে 360। ঠিক আছে, 360। অপশান নম্বর ডি সঠিক। পরে 5 নম্বর প্রশ্নটা, 5 জন শ্রমিক একটি কাজ 20 দিনে করলে 10 জন শ্রমিক একই কাজ কত দিনে করবে? কাজের সাথে শ্রমিকের সবসময় এই যে দিনের সাথে, কাজের সাথে নয়, দিনের সাথে শ্রমিক সংখ্যার সবসময় বিপরীত সম্পর্ক। কেন? কারণ একটি কাজ তুমি যদি একদিনে করতে পারো, তাহলে দুজনে মিলে সেই কাজটা নিশ্চয়ই একদিন লাগবে না, অনেক কম সময় লাগবে। তাহলে জনসংখ্যা বাড়লো মানে শ্রমিক সংখ্যা যদি বাড়ে, সময়টা কিন্তু কমে যাচ্ছে। তাই শ্রমিকের সাথে দিনের বা শ্রমিক সংখ্যার সাথে দিনের বা সময়ের ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক, মানে একজন বাড়লে বা একটা জিনিস বাড়লে আর একটা কিন্তু কমে যাবে অটোমেটিক, তাই এখানে বিপরীত সম্পর্ক। ঠিক আছে, তো অঙ্কটাকে আমরা দুরকমভাবে করতে পারি। একটা হচ্ছে অনুপাত, এই যে সরল অনুপাত বা ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত, আর একটা হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়মটা তো খুবই সহজ, কারণ 5 জন শ্রমিক একটি কাজ 20 দিনে করে। এটাকে যদি আমরা না লিখেই বোঝাতে চাই, 5 জন শ্রমিক একটি কাজ 20 দিনে করে, তাহলে একজন শ্রমিক ওই কাজটা কিন্তু 5 জনের জায়গায় একজন করলে অনেক সময় লাগবে, কারণ 20 দিন লাগার বদলে সেটা কত দিন লাগবে? অনেক বেশি লাগবে। বেশি মানেই গুণ। ঠিক আছে, সরল সম্পর্ক বা ব্যস্ত সম্পর্কতে যখন বেশি হবে তার মানে গুণ হবে। তাহলে 5 গুণ 20 মানে
এক একজনে অবশ্যই 20 দিনে করতে পারবে না, তার থেকে অনেক বেশি দিন লাগবে। তার মানে কত দিন লাগবে? একজনের জায়গায় 5 জনে যতদিন লাগছিল ঠিক ততদিন গুণ হবে। তাহলে এবার বলেছে 10 জন শ্রমিক একজনের জায়গায়, মানে একজনে 5 গুণ 20 এত দিনে শেষ করবে। সেখানে 10 জন যদি চলে আসে, 10 জন যদি চলে আসে, তখন সেই কাজটা কত দিনে শেষ হবে? তখন তো একা যতদিন সময় লাগছে তার থেকে নিশ্চয়ই 10 জন মিলে সেই কাজটা করলে অনেক কম সময় লাগবে, তাই তো? তাই এখানে কি হয়ে যাবে? 5 গুণ 20 আর 10 দিয়ে কি হবে? ভাগ হবে, যেহেতু কমে যাবে। কম হলে কি হয়? ভাগ হয় বলেছি। তাহলে এখানে হবে 10, নিচে 10, তার মানে ভাগ হচ্ছে। কাটাকুটি করো, 5 দুগুণে পড়ে রইল আমার 10। তাহলে 10 দিনে শেষ হবে। অপশান নম্বর বি সঠিক হবে। আর একটা পদ্ধতি কি, এই অঙ্কটাকে যদি আমরা অনুপাতে করার চেষ্টা করি কীরকমভাবে হবে? দেখো এখানে শ্রমিক সংখ্যা কিন্তু বাড়ছে, 5 জন থেকে হয়ে গেল 10 জন। তাহলে দিন সংখ্যা নিশ্চয়ই কমবে, হয়ে যাবে এখানে ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাতটাকে লিখতে হয় এরকমভাবে, ধরো আমি লিখলাম 5:10, মানে প্রথমে শ্রমিক সংখ্যা 5, তারপরে 10, তাহলে ডবল ইস টু হয়ে যাবে x:20। কারণ কি, যদি সরল অনুপাত হতো তাহলে এক্সটা কিন্তু লাস্টে যেত, যেহেতু ব্যস্ত অনুপাত মানে বিপরীত অনুপাত, তাই এখানে এক্সটা প্রথমে আসবে। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করার নিয়ম হচ্ছে প্রথম সংখ্যার সাথে চতুর্থ সংখ্যার গুণ আর দ্বিতীয় সংখ্যার সাথে তৃতীয় সংখ্যার গুণ। তাহলে এক্স গুণ 10 সমান হচ্ছে 5 গুণ 20। পরের লাইনে আমি কি করতে পারি? এক্স সমান এই 5 গুণ 20 আর নিচে 10। নিচে কেন? কারণ ভাগ হবে, এখানে গুণ আছে, ডান দিকে চলে গেলে ভাগ হবে, তাই 0 0 কেটে দিলাম, 5 দুগুণে হয়ে গেল আমার 10। সঠিক উত্তর হয়ে যাবে 10। ঠিক আছে, অপশান নম্বর বি সঠিক। 6 নম্বর প্রশ্ন বলছে 800 টাকার ওপর 5% বার্ষিক সরল সুদে 3 বছরের সুদ কত? ঠিক আছে, এটা হচ্ছে সরল সুদের চ্যাপ্টারের অঙ্ক। সরল সুদের চ্যাপ্টারের একটা সূত্র আছে, আই সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এটা হচ্ছে জেনারেল একটা সূত্র সরল সুদের চ্যাপ্টারের। আই যেখানে হচ্ছে সুদ, পি হচ্ছে আসল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার যেটা 5%, ঠিক আছে, আর টি হচ্ছে সময়, টাইম। এবার আই সমান পি আর টি বাই 100, এই সূত্র ধরে আমি এখানে অঙ্কটা করব। বের করতে বলেছে বছরে 3 বছরের সুদ কত, মানে আইটাকেই জানতে চেয়েছে, আই ফর ইন্টারেস্ট। ঠিক আছে, আই সমান তাহলে আমার এখানে সূত্র ধরে আমি সরাসরি মান বসাবো। পি মানে আসল, আসল কত টাকা? 800 টাকা, 800 গুণ, আর মানে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার 5%, 5% মানে হচ্ছে নিচে 100 যাবে, শতকরা, শতকরা মানে হচ্ছে 100 ভাগে কত, মানে 100-র মধ্যে 5। আচ্ছা, নেক্সট হচ্ছে বছর, মানে সময়টা হচ্ছে 3 বছর, তাহলে 3 লিখব। এবার আমরা কাটাকুটি যদি করি, 100-র দুটো শূন্য, 800-র দুটো শূন্য গেল, 8 5-এ 40, 40 3-এ 120, তাহলে 120 টাকা। অপশান নম্বর বি সঠিক। সরল সুদের এই নিয়মটাকে মনে রাখলে সরল সুদের অঙ্ক করা যাবে। আই সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। ঠিক আছে, নেক্সট চলে যাবো আমরা 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক বলছে 40-এর 25% কত? 40 এর 25%। 40 এর মানে কি? এর মানে গুণ, এর মানে গুণ, আর 25%, একটু আগেই বললাম যে শতাংশ থাকলে ওপরে 25 নিচে 100, শতাংশ চিহ্ন কোনো অঙ্কতে থাকলে অবশ্যই নিচে 100 বসাতেই হবে। ঠিক আছে, তাহলে এখানে 40-এ 0 আর 100-র 0 কাটলো, আর 10-এর আর 25-এ যদি কাটাকুটি করি, 5 দুগুণে 10, 5 5-এ 25, 2 দুগুণে 4, তাহলে 2 5-এ গুণ করলে 10, 40-এর 25% মানে হচ্ছে 10। এই অঙ্কগুলোকে আরও শর্টে করা যেতে পারে, যেমন 25% মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, 50% মানে 2 ভাগের 1 ভাগ মানে 1/2, আর 25% মানে 1/4 মানে 4 ভাগের 1 ভাগ, 100% মানে হচ্ছে 1, 33% মানে হচ্ছে 1/3, 10% মানে হচ্ছে 1/10। এরকমভাবে আমরা
ভেবে নিতে পারি। 8 নম্বর প্রশ্ন বলছে দুটি সংখ্যার অনুপাত 4:7। বড় সংখ্যা 84 হলে ছোট সংখ্যা কত? অনুপাতের চ্যাপ্টারের জেনারেল যে সূত্র সেটাই আমরা বসাবো, মানে প্রথম সংখ্যা ইস্টু দ্বিতীয় সংখ্যা সমান তৃতীয় সংখ্যা ইস্টু চতুর্থ সংখ্যা। এখানে প্রথম সংখ্যাটা আছে 4:7, তারপর সমান চিহ্ন বা ডবল ইস্টু চিহ্ন। তারপরে বলেছে বড় সংখ্যা 84, ছোট সংখ্যা কত? বড় সংখ্যা মানে এখানে কোনটা বড়? 4 আর 7-এর মধ্যে 7 বড়, তাই আমি 84টাকে পরে লিখব। তার আগে একটা ইস্টু দিলাম, প্রথম সংখ্যার জায়গায় আমরা এক্স লিখব। ঠিক আছে, প্রথমে অনুপাত বলে দিয়েছিল, অনুপাত বলেছে, ঠিক আছে, অনুপাতটাকে আমরা লিখেছি, আর বড় সংখ্যাটাকেও আমরা লিখেছি শেষে, কারণ 7 এখানে বড়, ছোট হচ্ছে 4, তাহলে এক্সটাকে আমরা 4-এর জায়গায় লিখব। ঠিক আছে, তাহলে এবার ওই যে জেনারেল সূত্র সেটাই এখানে লিখব, প্রথম সংখ্যার সাথে চতুর্থ সংখ্যার গুণ, দ্বিতীয় সংখ্যার সাথে তৃতীয় সংখ্যার গুণ। তাহলে 7 গুণ এক্স সমান 4 গুণ 84। কাটাকুটি করব পরের লাইনে কিভাবে, এক্স সমান 4 গুণ 84 ডিভাইড বাই 7, কারণ 7-এর সঙ্গে এক্স গুণ আছে। 7টা যদি আমি ডান দিকে নিয়ে যাই ভাগ হবে, ভাগ হলে নিচে চলে আসে, 7-এর নামটা পড়লে 7 12 84, নিচে কোনো সংখ্যা নেই, 1 আছে মানে কোনো সংখ্যা নেই বলা যায়। 4 12 গুণ করলে 48, 48, অপশান বি সঠিক। তারপরে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলছে 10 20 30 40 50 এর গড় কত? গড় মানে হচ্ছে সংখ্যাগুলোর যোগ করে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ। তাহলে এখানে 10 20 30 40 50 যোগ করলে কত হয়? 10 আর 20 30, 30 আর 30 60, 60 আর 40 100, 100 আর 50-এ 150। কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4 5, 5 দিয়ে ভাগ, তাহলে 5 3 15 আর একটা শূন্য, গড় হলো 30। এটা একটা প্রসেস। আবার ধরো এখানে তো সংখ্যার ডিফারেন্সগুলো একই আছে, 10-এর পর 20 30 40 50, মানে প্রত্যেকটার গ্যাপ হচ্ছে 10। ঠিক আছে, এখানে সংখ্যা কতগুলো? 5টা। ঠিক আছে, যখনই এই দুজনের মধ্যে গ্যাপটা সমান হবে তখন, আর বিজোড় সংখ্যায় যদি কোনো সংখ্যা থাকে, মানে এখানে 5টা সংখ্যা আছে, 1 2 3 4 5, 5 বিজোড় সংখ্যা, তাহলে 5টা সংখ্যার মধ্যে মাঝের সংখ্যা কোনটা? 3 নম্বরটা, আর মাঝের সংখ্যাটাই হয় গড়। মাঝের সংখ্যাটা কি আছে এখানে? 30, তাহলে এদের গড় হবে 30। দেখো 30 মিলে গেছে। ঠিক আছে, এটাও একটা শর্ট প্রসেস, দেখেই উত্তর করা যায়। এটা অন্যান্য সংখ্যার ক্ষেত্রেও করা যায় যদি ডিফারেন্সটা সেম থাকে। এখানে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50-এর এই যে মাঝের গ্যাপগুলো যদি সমান থাকে, 5টা সংখ্যা 7টা সংখ্যা 9টা সংখ্যা 3টে সংখ্যা এরকম যদি অঙ্কগুলো থাকে, তখন আমরা এই মাঝের সংখ্যাটাকে ধরে নেব। যদি 7টা সংখ্যা থাকে, দুপাশে দুটো বসিয়ে দাও, তাহলে সেই মাঝের সংখ্যাটা কিন্তু কখনটা হচ্ছে 1 2 3 4, তখন 4 নম্বর সংখ্যাটা হবে। ঠিক আছে, এখানে এই অঙ্কর ক্ষেত্রে 3 নম্বর সংখ্যাটা হচ্ছে, কারণ দুপাশে দুটো করে সংখ্যা আছে, তাই গড় কোনটা হবে? মাঝের সংখ্যাটা হবে, মাঝের সংখ্যাটা 30। এইভাবে করতে হবে। 10 নম্বর প্রশ্ন বলছে 1000 টাকা 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 2 বছরে মোট কত টাকা হবে? মানে চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকা 10% হারে 2 বছরের শেষে কত টাকা হবে? এটা বের করার নিয়ম কি? প্রথমে আমি লিখব 1000, মানে আসল টাকাটা। ঠিক আছে, এইবার আসল টাকাটার ওপর 10% সুদ 1 বছর হবে। ঠিক আছে, যদি আমি 1 বছরে 10% সুদ ধরি তাহলে কত হচ্ছে? এই টাকাটার ওপরে 100%, যদি আমি এইটাকে 100% ধরি তাহলে 10% আরও বেড়ে যাবে। 10% বেড়ে গেলে কত হবে? 110%। তাহলে 110 বাই 100, কারণ এটা 100% যদি ধরি, তাহলে 100%-এর ওপর আরও 10% বাড়ছে 1 বছরে, তাহলে হয়ে যাচ্ছে 110%। তাহলে বাই 100, এর সাথে আবার যেহেতু এখানে 2 বছরের কথা বলেছে, তাই আর একবার 10% বাড়বে,
এই টাকাটা হয়ে যাবে পরের বছরের আসল। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, প্রত্যেক বছর আসলটা পাল্টায়, ঠিক আছে। সরল সুদের ক্ষেত্রে আসলটা কিন্তু পাল্টায় না। তাহলে এখানে এক বছরের বেলায় 110/100 করেছি, দ্বিতীয় বছরের ক্ষেত্রেও তো 10% বাড়বে, তখনও আমরা করব 110/100, ঠিক আছে। এবার কাটাকুটি করো, একটা শূন্য কাটলো, এই একটা শূন্য কাটলো, এখানে দুটো কাটলো, পড়ে থাকলো আমার 10 গুণ 11 গুণ 11, 11 হয় 121, তারপরে 10 গুণ করলে আর একটা শূন্য, তাহলে 1210 টাকা। অপশান নম্বর সি সঠিক, ঠিক আছে। এটা যদি 3 বছরের দিত তাহলে আমি এখানে আর একটা 110/100 গুণ করতাম, ঠিক আছে। নেক্সট 11 অঙ্কটা 45 ও 75 এর গসাগু কত। গসাগু করা আমরা শিখিয়ে দিয়েছি, ভাগ পদ্ধতিতে করা যায় কিংবা মৌলিক সংখ্যার উৎপাদকে করা যায়। তো যে কোনো একটা পদ্ধতিতে করে অ্যান্সারটা বের করবে এবং কমেন্টের মধ্যে অবশ্যই জানাবে যে উত্তরটা কত আসছে, ঠিক আছে। আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। 12 অঙ্কটা বলছে একটি ট্রেন 72 কিমি প্রতি ঘন্টা বেগে চলছে, এর বেগ মিটার প্রতি সেকেন্ডে কত হবে বের করো। মিটার প্রতি সেকেন্ডে মানে আছে তোমার কিমি প্রতি ঘন্টা, কিলোমিটার প্রতি ঘন্টা, সেখান থেকে কনভার্ট করতে বলছে মিটার প্রতি সেকেন্ডে, ঠিক আছে। তো এর দুটো প্রসেস হয়, একটা শর্টকাট প্রসেস, একটা বড় প্রসেস। বড় প্রসেসটা কি, আচ্ছা প্রথমে শর্টকাট প্রসেসটাই শিখিয়ে দিই। শর্টকাট প্রসেসটা হচ্ছে সরাসরি 72 গুণ 5/18 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ড করতে গেলে যে কোনো সংখ্যাকেই 5/18 দিয়ে গুণ করে দিলেই উত্তর পেয়ে যাব। তো 18 4 72, 5 4 20, আমার সঠিক উত্তর 20, অপশান বি সঠিক। এটা হচ্ছে শর্টকাট প্রসেস। কিলোমিটার প্রতি ঘন্টাতে যে সংখ্যাটা থাকে তাকে 5/18 দিয়ে গুণ করে দিলেই মিটার প্রতি সেকেন্ডে আমার গতিবেগটা পেয়ে যাব, ট্রেনের গতিবেগটা। এবার ব্রড প্রসেস বা বড় প্রসেসটা কি, বড় প্রসেসটা হচ্ছে 72 কিমি প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টায় 72 কিমি যাচ্ছে, আমাকে মিটার প্রতি সেকেন্ডে বের করতে বলেছে। তাহলে 1 ঘন্টা মানে আমরা জানি 60 মিনিট, আবার 60 মিনিট প্রত্যেকটা মিনিটেও 60 সেকেন্ড, তাহলে 60 গুণ 60 মানে 1 ঘন্টা মানে 60 গুণ 60 সেকেন্ড, 60 গুণ 60 সেকেন্ড, এতে কত দূর যাচ্ছে 72 কিলোমিটার। তাহলে 72 কিলোমিটার মানে 72 গুণ 1000 মিটার, 1000 মিটার 1 কিলোমিটার, তাহলে 72 কিলোমিটার মানে 72 গুণ 1000 মিটার। তাহলে 60 গুণ 60 সেকেন্ডে যাচ্ছে 72 গুণ 1000 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যাবে, 1 সেকেন্ডে যাবে এইটা ডিভাইড বাই 60 গুণ 60, আর এটাই জানতে চেয়েছে কারণ মিটার প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ডে কত মিটার। তাহলে 1 সেকেন্ডে কত মিটার হচ্ছে, কাটাকুটি করো, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটলো দুটো, আর 6 12 72, আর 6 দুগুণে 12, আমার পড়ে থাকলো 2 আর 10, হয়ে গেল 20, তাহলে 20 মিটার প্রতি সেকেন্ড। এইভাবে করতে হয়, এইটাই শর্টকাটটা হচ্ছে 5/18 দিয়ে গুণ, ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে যাব। পরের অঙ্ক 13 নম্বর বলছে কোনো দ্রব্য 10% ক্ষতিতে 450 টাকায় বিক্রি হলে ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য মানে কেনা দামটা কত। 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, তার মানে 100 টাকায় যদি কিনে থাকে তাহলে 10 টাকা কমিয়ে দাও, 900 টাকায় বিক্রি হয়েছে, তাহলে 450 টাকায় যদি বিক্রি হয় সেটা কেনা দামটা কত, ক্রয় মূল্যটা কত, সেটা বার করার প্রসেস হচ্ছে প্রথমে আমি 10% ক্ষতি, তার মানে 100% হচ্ছে আমার ক্রয় মূল্য। 100% সবসময় ক্রয় মূল্য হয়, 10% বিয়োগ করে দাও, 10% বিয়োগ করে দিলে হয় 90%। এই 90% সংখ্যাটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। আবার এখানে বিক্রয় মূল্য টাকাতে মূল্যতে কত 450, তাহলে এই 90% মানেই হচ্ছে 450 টাকা। তাহলে 1% কত, 100% কত, 1% কত হবে 450 ডিভাইড বাই 90, আর 100% কত হবে 100 দিয়ে গুণ করে দাও, 0 0 একটা কাটলো, 9 5 45, একটা শূন্য আছে, তাহলে 50 × 10 হয়ে যায় 500 টাকা। আমার ক্রয় মূল্য, ওই দ্রব্যটার ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা, ঠিক আছে।
তাহলে কি জানলাম, যে ক্ষতির সময় 100% থেকে বিয়োগ হবে পার্সেন্টেজটা, আর লাভের সময় 100%-এর ওপরে যোগ হবে। ঠিক আছে, সেইভাবে আমরা ক্যালকুলেশনটা করব। 14 অঙ্ক আবার সেই শ্রমিকের অঙ্ক, দিনের অঙ্ক। শ্রমিক মানে কাজের শ্রমিকের সংখ্যা এবং সময়ের যে সংখ্যাটা, এদের মধ্যে সরল সম্পর্ক হবে নাকি ব্যস্ত সম্পর্ক হবে সেটা আমরা অঙ্ক পড়লেই বুঝবো। 12 জন শ্রমিক একটি কাজ 15 দিনে করলে 20 জন শ্রমিক কত দিনে করবে, অর্থাৎ দিন সংখ্যাটা জানতে চেয়েছে। আমাকে বলে দিয়েছে এখানে 12 জন, তারপরে বলেছে 20 জন, তাহলে শ্রমিক সংখ্যা এখানে কি হচ্ছে, বাড়ছে। দিন সংখ্যা 15 দিন আছে, তাহলে শ্রমিক সংখ্যা বাড়লে, একটা বাড়লে বলা হয়েছে আর একটা কিন্তু কমবে। শ্রমিকের সঙ্গে দিনের ব্যস্ত বা বিপরীত সম্পর্ক, শ্রমিকের সঙ্গে দিনের বা সময়ের ব্যস্ত সম্পর্ক। তাই এখানে শ্রমিক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। তাহলে ব্যস্ত সম্পর্ক আমরা কিভাবে লিখব, 12:20 সমান x:15, কারণ এক্সটাকে আগে লেখার কথা বলা হয়েছে ব্যস্ত সম্পর্ক হলে। এবার এখানে এক্সের সঙ্গে 20 গুণ হবে, 12-র সঙ্গে 15 গুণ হবে। প্রথম সংখ্যার সঙ্গে চতুর্থ সংখ্যা, দ্বিতীয় সংখ্যার সাথে তৃতীয় সংখ্যার গুণ। তাহলে x গুণ 20 সমান 12 গুণ 15। পরের লাইনে আমরা লিখব এক্সের মান কত, 12 গুণ 15 ডিভাইড 20। এক্সের সঙ্গে 20 গুণ আছে, পরের লাইনে হয়ে যাবে ভাগ। তাহলে এখানে 15 আর 20 কাটাকুটি করতে পারি, 3 5 15 আর 4 5 20। 4 দিয়ে আবার 12কে কাটতে পারি, 4 3 12, তাহলে হয়ে যাচ্ছে 3 3 9। 9 দিনে আমার এই কাজটা শেষ হবে। ঠিক আছে, তারপর 15 নম্বর অঙ্ক বলছে 3000 টাকার 8% কত। এই অঙ্ক শিখিয়ে দিয়েছি, এটা নিজে করবে, কমেন্টে জানাবে। নেক্সট 16 অঙ্কটা 18, 24 ও 30 এর লসাগু কত। লসাগু করাও শেখানো হয়েছে। উৎপাদকে বিশ্লেষণ করবে, মৌলিক সংখ্যার উৎপাদকে, তাহলেই উত্তর বেরিয়ে যাবে। এই অঙ্কটাও নিজেদের কাজ। ঠিক আছে, যেহেতু শিখেছো তাই অঙ্কটা নিজেরা করবে। 17 নম্বর অঙ্ক বলছে 600 টাকার ওপর 10% সরল সুদে 2 বছরের সুদ কত। এই অঙ্কটাও রিপিট অঙ্ক, সূত্রটাও আর একবার বলে দিচ্ছি। I সমান P ইন্টু R ইন্টু টি ডিভাইড বাই 100। I মানে সুদ, I মানে কি সুদ, P হচ্ছে আসল, R হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, আর T হচ্ছে টাইম মানে সময়, ডিভাইড বাই 100। কেন ডিভাইড বাই 100, কারণ পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজ থাকলে তার নিচে 100 হয়। পার্সেন্টেজ মানেই হচ্ছে 100-র মধ্যে কত। ঠিক আছে, এই সূত্র ধরে এখানে মান বসাবে, কাটাকুটি করবে, মান চলে আসবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক 18 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের যোগফল 91 হলে ছোট সংখ্যা কত। ঠিক আছে, এই অঙ্কটা একটুখানি আলাদা, তো অঙ্কটা দেখো কিভাবে করা যায়। দুটি সংখ্যার অনুপাত বলেছে 5:8, তাহলে আমি প্রথম সংখ্যা ধরে নিচ্ছি 5x আর পরের সংখ্যা হচ্ছে 8x। দুটি সংখ্যার অনুপাত বলেছে, অনুপাত মানে ওই সংখ্যা দুটো 5 আর 8 নয়, কিন্তু অনুপাত মানে হচ্ছে 5-এর গুণফল, 5-এর একটা গুণিতক বা 8-এরও গুণিতক এখানে। ঠিক আছে, তো যেহেতু গুণিতক অনুপাত, তাই একই সংখ্যা দিয়ে কিন্তু গুণ করতে হবে। এখানে 5x 8x। ঠিক আছে, এবার বলেছে তাদের যোগফল, তাদের মানে এই 5x আর 8x যোগফল কত। যোগফল মানে যোগ চিহ্ন করে দাও, তাহলে এখানে মাঝখানে আমি যদি যোগ চিহ্ন করে দিই তাহলে কি পাবো, 5x আর 8x মানে 5খানা লজেন্স আর 8টা লজেন্স যোগ করলে হয় 13টা লজেন্স মানে 13x। 13x এই সংখ্যাটার মান কত, মানে যোগফলের মান বলেছে 91, তাহলে 13x সমান আমি লিখলাম 91। ঠিক আছে, 13x মানে কি 13 ইন্টু এক্স, তাহলে x এর মান কত হবে 91 ডিভাইড বাই 13। 13টা লজেন্সের দাম 91 টাকা, একটা লজেন্সের দাম একটা মানে 1x বা x, 7 13 91 7। ঠিক আছে, এইবার x এর মান আমি পেয়ে গেলাম 7। আমাকে জানতে কী চেয়েছে, ছোট সংখ্যাটা কত। এখানে কিন্তু উত্তর শেষ নয়, কারণ অপশানে মিলবে না। ছোট সংখ্যাটা কত, এখানে ছোট সংখ্যা কোনটা, 5x না 8x। 5x, এই 5x সংখ্যাটা কত, তাহলে x এর মান পেয়েছি 7, অতএব 5 ইন্টু এক্স কত হবে 5x, মানে 5 গুণ 7 35। ঠিক আছে,
35 অ্যান্সার হবে অপশান বি। অনেক সময় জানতে চাই যে সংখ্যা দুটির বিয়োগফল কত, তার মানে 8x আর 5x দুটোকেই বের করতে হবে। যেমন 5x বের করেছি, 8x বের করব। 8 ইন্টু 7, 7 8 56। তাদের অন্তরফল বিয়োগফল যদি জানতে চাই তখন কি করতে হবে, তখন ওই দুটো সংখ্যা বের করলাম, তারপর বিয়োগ করে দেবো, উত্তর পেয়ে যাব। 19 নম্বর অঙ্ক বলছে 8, 10, 12, 14, 16 এই সংখ্যাগুলির গড় কত। একটু আগেই বোঝানো হয়েছিল, গড় মানে হচ্ছে সংখ্যাগুলির যোগফল এবং কতগুলি সংখ্যা আছে তত দিয়ে ভাগ। এখানে সংখ্যা আছে 1 2 3 4 5, এই সব কটার যোগ ডিভাইড বাই 5, তাহলেই অ্যান্সার পেয়ে যাবে। এবং আর একটা প্রসেসও শেখানো হয়েছিল, যেটা হচ্ছে যদি এই সংখ্যাগুলোর ডিফারেন্স মানে প্রথম সংখ্যার সঙ্গে পরের সংখ্যা একই দূরত্বে থাকে, দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার সাথে, তৃতীয় সংখ্যা চতুর্থ সংখ্যার সাথে, এইভাবে যদি একই ডিস্টেন্সে থাকে, 8-এর পর 10 দু ঘর, 10-এর পর 12 দু ঘর, এইভাবে যদি একই ডিস্টেন্সে থাকে সবকটা সংখ্যা, তাহলে আমরা মাঝের সংখ্যাটাকে নিয়ে নিতে পারি। যেহেতু এখানে 5টা সংখ্যা আছে, তাই মাঝের সংখ্যা হচ্ছে 3 নম্বরটা। 3 নম্বরটা কত? 12। সঠিক উত্তর হবে 12। ঠিক আছে, এইভাবে করতে হয়। নেক্সট অঙ্ক 20 নম্বর। একজন ব্যক্তি 5 কিমি প্রতি ঘন্টা বেগে 2 ঘন্টা 24 মিনিট হাঁটলে কত দূরত্ব যাবে? এই অঙ্কটা সেই সময় দূরত্বের অঙ্ক। সময় যত বাড়বে দূরত্ব তত বাড়বে, বা সময় যত কমবে দূরত্ব তত কমবে। প্রতি ঘন্টা মানে 1 ঘন্টায় 5 কিমি, তাহলে 2 ঘন্টা 24 মিনিটে কত কিমি? এটা যেহেতু এখানে ঘন্টাতে আছে, যেহেতু ঘন্টা প্লাস মিনিটে আছে, ঘন্টার সঙ্গে মিনিট যুক্ত হয়ে আছে এখানে, তাহলে কিন্তু সব সংখ্যাটাকে আমাকে মিনিটে প্রকাশ করতে হবে এবং 1 ঘন্টাটাকেও মিনিটে প্রকাশ করতে হবে। 1 ঘন্টা মানে আমরা জানি 60 মিনিট, তো 60 মিনিটে কত দূর যাচ্ছে? 5 কিলোমিটার। 60 মিনিটে যাই 5 কিলোমিটার, তাহলে 1 মিনিটে কত যাবে? আর 2 ঘন্টা 24 মিনিটে কত যাবে? 2 ঘন্টা 24 মিনিট মানে 1 ঘন্টা মানে 60 মিনিট, 2 ঘন্টা মানে আরও 60, তাহলে 120। 120-র সাথে 24 যোগ, তাহলে হয় 148, এই 144 মিনিট। 144 মিনিটে কত যাবে? তাহলে 60 মিনিটে যাচ্ছে 5 কিমি, 1 মিনিটে কত যাবে? নিশ্চয়ই কম দূরত্ব যাবে, তাহলে ভাগ হবে। 60 মিনিটে যত দূর যাবে 1 মিনিটে কম যাবে, কম মানে ভাগ। 5-এর থেকে 5-এর সঙ্গে 60 ভাগ, তাহলে 5/60, 5/60। এবার 144 মিনিট, 144 মিনিটে কত দূর যাবে? 144 মিনিটে যাবে 1 মিনিটে যত দূর যাবে, 144 মিনিটে তার থেকে নিশ্চয়ই বেশি দূর যাবে, তাহলে 5/60 গুণ 144, 144 দিয়ে গুণ করতে হবে ওপরে। এবার 60 আর 5-এ কাটাকুটি করতে পারি, 5 12 60, 12-র নামতা পড়লে 12 12 144, এগুলো না পারলে ভাগ করতে হবে, নামতা পড়তে হবে, তবেই পারবে। তো 12 12 44, 144, উত্তর হবে আমার 12 কিমি। অপশান সি সঠিক। ঠিক আছে, নেক্সট অঙ্ক 21 নম্বর। 15% লাভে কোনো বস্তু 920 টাকায় বিক্রি হলে ক্রয় মূল্য কত? 15% লাভে কোনো বস্তু যদি 920 টাকায় বিক্রি করি, তার মানে 15% লাভ, লাভের বেলায় কি বলা হয়েছে? 100% হচ্ছে আমার ক্রয় মূল্য সবসময়, 100%-এর ওপরে আমি যোগ করব, যেহেতু লাভ হয়েছে 15 যোগ করলে হচ্ছে আমার 115%। ঠিক আছে, আবার এখানে বলেছে কত টাকায় বিক্রি হয়েছে? 920 টাকায় বিক্রি হয়েছে, তাহলে এই টাকাটা এবং পার্সেন্টেজের এইটা দুটো তো সমান। পার্সেন্টেজ 115, কিন্তু টাকাতে 920, এই দুটোই বিক্রয় মূল্য, তাহলে আমি এখানে লিখে দেবো 920। 115% সমান 920, তাহলে 1% সমান কী হবে? 115% যদি 920 হয়, 1% নিশ্চয়ই অনেক কম, কম মানেই ভাগ। নেক্সট কী হবে? নেক্সট আমাকে জানতে চেয়েছে ক্রয় মূল্য, তার মানে 100%টাই ক্রয় মূল্য, সেই 100%টা কত? 920 ডিভাইড বাই 115, ওপরে 100 গুণ, তাহলে 115 আর 100 আমি যদি কাটাকুটি করি, 5 দিয়ে 5 20, 100, 5 23, 115, 23 4-এ 92, আর একটা শূন্য পড়ে আছে, 40 20 গুণ করলে 800, 800 টাকা হচ্ছে ক্রয় মূল্য। অপশান বি সঠিক।
পরের অঙ্ক 22 নম্বর, 500 টাকা 20% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 2 বছরে মোট কত টাকা হবে। এর আগেও একটা এরকম অঙ্ক শেখানো হয়েছে। তখনও বলা হয়েছিল যে প্রথমে আসলটাকে লিখব 500 টাকা, তারপরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 2 বছরে মোট কত হবে, সুদ কত হবে জানতে চাইনি, মোট কত হবে, মানে সুদটা সমেত আসলটা বেড়ে মোট কত টাকা হবে। ঠিক আছে, তাহলে 500 গুণ 100% মানে 500, তার সঙ্গে 20% আরও যোগ হবে, তাহলে হয় 120, আর নিচে 100 লিখতে বলা হয়েছে। তার সাথে এটা যেহেতু 2 বছর, তাই দুবার লিখব 120 বাই 100। এবার কাটাকুটি করলে কি পাবো, 0 0 একটা করে কাটবে, এখানে দুটো শূন্য কাটলো, তাহলে 5 12 60, 6 12 72, 720। অপশান সি সঠিক। যদি সুদ জানতে চাই যে কত টাকা সুদ হবে, মানে 500 টাকা 20% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 2 বছরে মোট সুদ কত, তখন আসল প্লাস সুদ পেয়েছি আমি 720, আর আসল আমার ছিল 500, তাহলে 720 থেকে 500 টাকা বিয়োগ করে দিলে হয়ে যাবে 220 টাকা, তখন 220 টাকা হবে সুদের পরিমাণ। নেক্সট আছে 54 ও 90 গসাগু কত, এটা ভাগ পদ্ধতিতে করবে, উত্তর বের করবে। পরের অঙ্ক লসাগু আছে 14 21 28, এটাও করে কমেন্টে জানাবে কত উত্তর আসছে। নেক্সট অঙ্ক 45 55 65 75 85 এর গড় কত, এই অঙ্কটা খুবই সহজ শেখানো হয়েছে, এটাও অবশ্যই জানাবে কমেন্টে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, নিজেরা প্র্যাকটিস করো ভালো করে আইসিডিএস, পঞ্চায়েত এবং বিভিন্ন যে যা পরীক্ষা দেবে তার জন্য ভালো করে অঙ্ক, অন্যান্য সাবজেক্ট ভালো করে প্র্যাকটিস করো। প্রতিদিন কিন্তু একটা করে এরকম ক্লাস নিয়ে আসা হবে, 25টা করে অঙ্কর সেট থাকবে, এরকম 20-30টা সেট তৈরি করা হয়েছে, সেগুলো প্রতিদিন একটা করে সেট থাকবে, এবং প্রশ্ন কিন্তু আস্তে 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 একটু টাফ হবে। ঠিক আছে, অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং অঙ্কগুলো শিখে প্র্যাকটিস করবে।